আমাদের মধ্যে এসে গেছেন আমাদের পরিবারের একজন সদস্য। যখন আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন তিনি মন্ত্রী হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমরা সব সময় তাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিই। তিনি সর্বদা বলেন যে তিনি এই দেশের সন্তান। আমাদের সাথে মঞ্চে এসেছেন কেন্দ্রীয় সমাজবিজ্ঞান, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী। নমস্কার, কৃষি চৌপালে আপনাকে স্বাগতম। আমি অঞ্জু সিং। আমি যা করব তা হলো আমাদের বর্তমান কৃষি চৌপাল মন্ত্রীর হাতে হস্তান্তর করব, যেখানে কৃষকেরা সরাসরি তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। নমস্কার। জিএসটি হ্রাস ট্র্যাক্টর এবং কৃষি সরঞ্জামের দামের উপর কি প্রভাব ফেলবে? কৃষি হলো ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং কৃষকেরা হলো এর প্রাণ। আমার প্রিয় কৃষক ভাইয়েরা, উৎপাদন বাড়াবার জন্য কৃষির যান্ত্রিকীকরণও আজ অপরিহার্য। ছোট বা বড় যন্ত্রপাতি, ট্র্যাক্টর এবং অন্যান্য সরঞ্জাম ছাড়া আমরা কার্যকরভাবে কৃষিকাজ করতে পারি না। আমি প্রধানমন্ত্রীজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কৃষি সরঞ্জামের উপর যে জিএসটি লাগতো 18 থেকে নিয়ে 12% পর্যন্ত, সেটা কমিয়ে করে দিয়েছেন 5%। আরে লাভটা কি হলো কৃষক ভাইয়েরা? এই যে জিএসটি কম হয়েছে, এখন যে 35 হর্স পাওয়ারের ট্র্যাক্টর, যেটাকে প্রায় আমরা ক্রয় করতাম 6,50,000 টাকায়, তার মূল্য কম হয়ে দাম হয়ে যাবে 6,09,000। এর অর্থ হলো সরাসরি 41,000 টাকার লাভ। 45 হর্স পাওয়ারের যে ট্র্যাক্টরটা, সেখানে 45,000 টাকার সরাসরি লাভ কৃষকদের হবে। আর 50 এইচপি ট্র্যাক্টরের ওপর সরাসরি 53,000 টাকার লাভ হবে তাদের। আর 75 এইচপি ট্র্যাক্টরের ওপর সরাসরি 53,000 টাকার তাদের লাভ হবে। তো আপনারা দেখবেন যে ছোট ট্র্যাক্টরটা আমি দেখেছিলাম, এটি আগাছা পরিষ্কার, নিড়ানি এবং স্প্রে করার জন্য কার্যকর। এটি বিশেষ করে বাগানেও কার্যকর। যেহেতু গাছের ডালপালার নিচে হয়, তাই একটি ছোট ট্র্যাক্টরের প্রয়োজন। এতেও 20 থেকে নিয়ে 25,000 টাকার সাশ্রয় হবে। তো 20,000 টাকা থেকে নিয়ে 63,000 টাকা পর্যন্ত একটা ট্র্যাক্টরের ওপরে কৃষকেরা সাশ্রয় করবেন। তার জন্যে আমি ভারত সরকার আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু শুধু একটা ট্র্যাক্টর দিয়ে কাজ হবে না, আমাদের আরও যন্ত্রপাতির প্রয়োজন। এই যে ট্রান্সপ্লান্টারটি আছে, যার মাধ্যমে আমরা ধান রোপণ করে থাকি, এটা পাওয়া যেত 2,40,400 টাকায়, আর এটা এখন পাওয়া যাবে 2,31,000 টাকায়। এমনই থ্রেশার, যেটা আমাদের খুবই প্রয়োজনে লাগে ফসল মাড়াই করার জন্যে। তো থ্রেশারের উপরেও, যেটা 4 টন প্রতি ঘন্টার, সেখানেও 14,000 টাকা সাশ্রয় করতে পারবেন। পাওয়ার ব্রিডার, যেটা আগাছা বার করার জন্য কাজে আসে, অ্যাভারেজে সেখানে 5,495 টাকা বাঁচবে। ট্রেলার ট্রলি, যা আমরা ট্র্যাক্টরের পিছনে লাগাই, সেটাকে নিয়ে যখন আমরা নিজেদের উৎপাদন নিয়ে যাই, মানে আনাজ আর অন্য কোনো জিনিসপত্র, যেটা 5 টনের, সেখানেও প্রায় 10,500 টাকা বাঁচবে। আর সিড কাম ফার্টিলাইজার ড্রেন, যেটা দিয়ে আমরা বীজ বপন করে থাকি, সেটা সস্তায় পাওয়া যায়, কিন্তু সেখানেও অ্যাভারেজে 3,220 টাকা বাঁচবে। হারভেস্টার কম্বাইন, এর কত প্রয়োজন, কারণ আজকাল আমরা হারভেস্ট ছাড়া চাষ করতে পারি না। 4,375 টাকা সাশ্রয় হবে। ফসল কাটার যন্ত্র ভুসির 21,875 টাকা। সুপার সিডার 16,875 টাকা। গমের জন্য হ্যাপি সিডার, তার জন্য 10,425 টাকা। আর রোটাভেটার, যেটা চাষের জন্য ব্যবহৃত হয়, 7,812 টাকা। আর বেলার স্কোয়ার, যেটা গাঁট বাঁধার নড়াচড়া করে, তার উপর 93,700 টাকা। আর মালচার 11,562 টাকা। আর নিউমেটিক প্লান্টার, যেটা প্রিসিশন চাষের জন্য ব্যবহৃত হয়, 32,812 টাকা। আর এর সাথে ড্রিপ আর স্প্রিংকলারেরও প্রয়োজন হয়ে থাকে আমাদের। আমরা ড্রিপ এবং স্প্রিংকলারের উপরে আপনি দেখবেন যে অ্যাভারেজে 1 একরে ব্যবহার করি, যেখানে আমাদের 5,250 টাকা সাশ্রয় হবে ড্রিপে। স্প্রিংকলারেও 3,500 থেকে নিয়ে 5,000 টাকা বা 250 টাকা বৃদ্ধি পাবে। আমরা যে স্প্রেয়ার কিনি, সেগুলো ছোট ছোট হয়, যদিও সেগুলো ব্যাটারি অপারেটেড হয়, সেখানে 304 টাকা সাশ্রয় হবে। আর কাটার মেশিন, ভার্টিক্যাল কনভেয়ার রিপার, এতেও 9,500 টাকার কাছাকাছি সাশ্রয় হবে। আমি বলেছি আপনাদের অনেক ধরনের মেশিন, যেটা আমাদের কাজে খুব লাগে, সেগুলোর উপর জিএসটি কম হওয়ার প্রভাব বিস্তার হবে। আর আমরা এই সমস্ত জিনিস সস্তায় পাবো। সস্তা পাওয়া গেলে এটা কৃষকদের আওতায় খুব সহজে চলে আসবে। তো সব মিলিয়ে এর লাভ আমাদের কৃষক ভাই এবং বোনেরা পাবে। আর এর জন্যে কৃষক ভাই এবং বোনেদের অভিনন্দন জানাচ্ছি। যারা জৈবিক চাষ করার কৃষক, জৈবিক পুষ্টির দাম কমে গেলে জৈবিক চাষ এবং প্রাকৃতিক চাষ আরো সহজ হয়ে যাবে, আরো সহজলভ্য হয়ে যাবে। মাননীয় মন্ত্রী, আপনাদের জন্য একটি লক্ষ্য আছে।
একজন তরুণ কৃষক গ্রামে থাকতে এবং কৃষিকাজ করতে চায়, ক্ষতিপূরণ এবং জিএসটি হ্রাসের ফলে তারা কি সুবিধা পাবেন? চাষবাসে কৃষকেরা খুব পরিশ্রম করে আর দিন রাত এক করে তাদের ঘাম ঝরায়। আর যদি চাষবাস লাভের হয়, এটা কৃষকদের প্রয়োজন। আর তার জন্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 6 সূত্র রণনীতি তৈরি করেছে কৃষি বিভাগের জন্য। নম্বর 1, উৎপাদন বাড়তে হবে। নম্বর 2, উৎপাদনের খরচ কম করতে হবে। যদি উৎপাদন বৃদ্ধি পায় এবং খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, তাহলে কোনো লাভ হবে না। সেই জন্যে খরচ কমবে, দামও যুক্তিসঙ্গত হতে হবে, লোকসান হলে তার জন্য ক্ষতিপূরণ তারা পায়, এই যে সম্প্রতি বন্যায় যে ক্ষতি হয়েছে। আর কৃষির বিবিধীকরণ, অর্থাৎ কিনা আলাদা আলাদা ধরনের চাষবাস, একই ফসল অনেক সময় ক্ষেতকে নষ্ট করে দেয়। আর তার সাথে সাথে প্রাকৃতিক খেতি, জৈবিক খেতির মতো জিনিস। এবার যে জিএসটি কম হয়েছে তার কারণে উৎপাদনের জন্য খরচ কম হবে। আরেকটা বিষয় হলো, যখন আমরা মেশিন দ্বারা চাষবাস করি তো উৎপাদন বৃদ্ধি পায়, খরচ কম হবে, মানে হলো কৃষকের লাভ বাড়বে, মুনাফা বাড়বে, আর তাদের জীবনের ওপরে খুব ইতিবাচক প্রভাব বিস্তার হবে। সেই জন্য চাষবাস করা কৃষক ভাইদের জন্য জিএসটি কম হওয়া এটা নিশ্চিতভাবে লাভ বাড়াবার জন্য, মুনাফা বাড়াবার জন্য এটা প্রমাণিত হবে। প্রতিটি কৃষকের জন্য প্রযুক্তির অ্যাক্সেস থাকা অপরিহার্য এবং এই জিএসটিতে ঠিক এই বিষয়টি চেষ্টা করা হয়েছে। গত কয়েকদিন ধরে আরেকটি বিষয় বেশ আলোচনায় রয়েছে এবং সরকার তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এটি হলো নকল সার, বীজ এবং ওষুধের সমস্যা। আপনি আপনার প্রশ্ন করুন। খারাপ বীজ রোধে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে? এটা খুব বড় একটা সমস্যা। অনেকবার কৃষকেরা খুব হয়রান হয়ে যান। নকল পেস্টিসাইড, কোনো জায়গায় তো নকল সারও তৈরি করে দিয়েছে। এখন যদি বীজই ভালো না হয়, তাহলে উৎপাদন কিভাবে হবে? পেস্টিসাইড ব্যবহার করছি, অনেকবার জানতে পারা গেল যে সেটা খুব নিম্নমানের, তার কোনো লাভই হলো না, খরচ আরও হয়ে গেল। উন্নত কৃষি সমাধান প্রচারণার সময়ও এই বিষয়টি উঠে এসেছিল। যদি এই সমস্ত জিনিসগুলি নিম্নমানের বা খারাপ জিনিস বিক্রি করে, তাহলে নমুনা সংগ্রহ করার বিধান রয়েছে। ল্যাবে পরীক্ষা করান, আর পরীক্ষা করিয়ে যদি সেটা নিম্নমানের বা বাজে প্রোডাক্ট হয়, তো 3 মাস থেকে 7 বছর পর্যন্ত সাজার বিধানও রয়েছে। আর তার সাথে সাথে দণ্ডের আর জরিমানারও আইন আছে। এটি কিন্তু কার্যকরভাবে ব্যবহার করতে হবে। তাই আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছি, কৃষি মন্ত্রীদের আমি মিটিং করিয়েছি। এই পদক্ষেপটি মূলত রাজ্য সরকারগুলি গ্রহণ করে থাকে। আমি বলেছি যে পদক্ষেপ নিন। আমরা নিম্নমানের নকল সারেরও অভিযোগ পেয়েছি, এগুলোর দাম প্রায়শই বেশি এবং দামি হয় খুব বেশি। আমরা ট্যাগিং সম্পর্কেও অনেক অভিযোগ পেয়েছি। ট্যাগিং, ডিএপি এবং ইউরিয়ার সাথে 2 বোতল এটাও সঙ্গে করে নিয়ে যান। ওভার প্রাইসিং, অর্থাৎ কিনা বেশি দামে বিক্রি করা। ট্যাগিং মানে এর সাথেও এটা নিয়ে যাও। আর এখন আমি পরিষ্কারভাবে বলছি, পুরো দেশের কৃষক ভাইয়েরা নিশ্চয়ই শুনছেন, আমি সরাসরি আদেশ দিয়েছি, কোনো ট্যাগিং হবে না। যদি কৃষকের মর্জি হয় তো নেবে, যদি ইচ্ছে না হয় তাহলে সে নেবে না, তাকে কোনোভাবেই বাধ্য করা যাবে না। আর কৃষক ভাইয়েরা যদি এমনটা কোথাও হয়ে থাকে, আপনি অভিযোগ কল সেন্টারে করুন। কল সেন্টারের নম্বর আমি আপনাদের একবার বলছি, কিষাণ কল সেন্টার 1800-180-1551, 1800-180-1551। সবাই নিশ্চয়ই নোট করে নিয়েছেন, আর অন্যদেরও নোট করিয়ে দেবেন ভাই। আর প্রতি সপ্তাহে আসা অভিযোগগুলো কিন্তু আমি দেখব। প্রতি সপ্তাহে আমি কল সেন্টারের লোকেদের জিজ্ঞাসা করব যে এর জন্য আপনারা কি করেছেন। আমি কেবল আপনাকে একটা উদাহরণ দিতে চাইছি। বিদিশা জেলায় একজন কৃষক আমাকে অভিযোগ করেছিল যে আমি সয়াবিনে পেস্টিসাইড, অর্থাৎ কিনা কীটনাশকের আমি প্রয়োগ করেছি। সয়াবিন মরে গিয়েছিল, আগাছা যেমন ছিল তেমনই ছিল। আমি নিজেই খেতে চলে গিয়েছিলাম। আমি বলেছিলাম শুধু শুনেই নয়, নিজের স্বচক্ষে দেখো শিবরাজ। আর আমি অধিকারীদের একটা টিম সঙ্গে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে সয়াবিন শুকিয়ে আগাছা হয়ে গেছে। তারপরে আমি এই যে জাট সাহেব বসে রয়েছেন, আইসিআর এর ডিজি, জিআর এর সচিব, আমি ওনাকে বললাম যে সায়েন্টিস্টের একটা দল পাঠান আপনি। আমার বৈজ্ঞানিক দরকার যিনি সেখানে গিয়ে পরীক্ষা করবেন, কারণ একটা পরীক্ষা তো সেখানে স্থানীয়ভাবে হয়ে গেছে। কোথাকার বৈজ্ঞানিক এসে উনি লিখেছিলেন যে এমনটা মনে হয় খুব বেশি ব্যবহারের জন্য সয়াবিন খারাপ হয়ে গেছে। 7টি বৈজ্ঞানিক পাঠিয়েছিলাম আমি। তারা যখন পরীক্ষা করলেন তখন জানতে পারা গেল যে এই ওষুধের জন্যই সবকিছু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সয়াবিন খারাপ। যে সম্বন্ধিত ফ্যাক্টরিটি ছিল সেটাকে সিল করে দেওয়া হলো, লাইসেন্স বাতিল। কিন্তু আমরা এর সাথে একমত হইনি।
যাদের ফসল খারাপ হয়ে গেছে তাদের মতামত কি হবে? এক কোম্পানি তাদের ক্ষতিপূরণ দিচ্ছে, তাদের চেক বানিয়ে বানিয়ে দিচ্ছে। আমি প্রতিটি রাজ্য সরকারকে বলছি, কৃষকদের নিম্নমানের বীজ দেওয়া, পেস্টিসাইড দেওয়া বা সারের নামে কিছু ভরে দেওয়া যদি কেউ করে তো তারা সেটা পাপ করে। এমন পাপ করা এবং দুষ্কর্ম করা লোকেদের আমরা কোনোভাবেই কিন্তু ছেড়ে দেব না। কৃষক ভাইয়েরা, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, নকল পেস্টিসাইড অথবা নিম্নমানের বীজ বিক্রি করার বিপক্ষে খুব কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কৃষক কল সেন্টার আপনাদের কাছে আছে, যেখানে এরকম ঘটনা ঘটবে সেই কল সেন্টারে আপনারা খবর দিন। আমরা রাজ্য সরকারকেও অবহিত করব এবং একটি দলও পাঠাবো সেখানে। রাজ্যকেই মূলত কাজটি করতে হবে। আমার প্রশ্ন হলো, একজন কৃষক যখন কোনো জমির জন্য কীটনাশক কিনতে যান তখন তার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? প্রায়শই আমরা যে কোনো জায়গা থেকে কীটনাশক বা বীজ কিনি। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি কেবল অনুমোদিত দোকান, লাইসেন্স প্রাপ্ত এবং নিবন্ধিত দোকান থেকেই কিনুন। আরও একটি বিষয় হলো, বিল পেতে ভুলবেন না, কারণ আমরা কিনি এবং বিল নিই না এবং আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে আমরা কোনো নির্দিষ্ট দোকান থেকে সেটা কিনেছি। অতএব প্রথমত একটি অনুমোদিত নিবন্ধিত দোকান থেকে কিনুন এবং দ্বিতীয়ত নিশ্চিত করুন যে আপনার কাছে একটি বিল আছে, যাতে পরিদর্শনে পরে এটি নিম্নমানে প্রমাণিত হয়, তবে দায়ী ব্যক্তিকে ধরা যেতে পারে। মাননীয় মহোদয়, বিজ্ঞানীর কাছে আমার প্রশ্ন হলো, কিভাবে কীটনাশক নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে কীটনাশকের নিরাপত্তা নিশ্চিত করা যায়? কীটনাশকের গুণমানের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইনপুট, যা একজন কৃষকের আয় এবং কৃষিকাজের সাথে সম্পর্কিত। মাননীয় মন্ত্রী যেমন উল্লেখ করেছেন, মানসম্মত কর্মসূচি মূলত রাজ্য সরকার দ্বারা তত্ত্বাবধান করা হয়, তবে ভারত সরকারও এতে অবদান রাখে। নিবন্ধনের মূল ক্ষেত্রটি কীটনাশক আইন 1968 এর ধারা 9 এর অধীনে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত, যার মধ্যে কীটনাশক আমদানি বা উৎপাদনের জন্য লাইসেন্সের আগে নিবন্ধনের একটি ব্যবস্থা রয়েছে এবং লাইসেন্সটি উৎপাদন, সংরক্ষণ, ব্যবহার, প্রদর্শনীর জন্যই হোক না কেন, রাজ্য সরকারগুলি সকল ধরনের লাইসেন্স দেয় এবং এতে উভয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উভয়ের ব্যবস্থার সুষ্ঠু কার্যকারিতা এবং আরও অবদান রাখার প্রয়োজন। মন্ত্রী এই বিষয়টির উপর জোর দিয়েছেন, যেখানে আমরা ভারত সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চালাই। কৃষকেরা প্রায়শই প্রশ্ন করেন যে উন্নত মানের বীজ তৈরির জন্য কী ধরনের প্রযুক্তি আছে এবং কিভাবে তা আমাদের কৃষকদের কাছে সহজলভ্য করা যায়। এর জন্য কি কি প্রচেষ্টা করা হচ্ছে ইনস্টিটিউট স্তরে? যদি আমরা গত 10 বছরের মতো নতুন জাতের কথা বলি, তাহলে প্রায় 85টি ফসলের 3053টি বিভিন্ন জাত উদ্ভাবন করেছি এবং এর মধ্যে 85% জাতই আজ জলবায়ু বান্ধব। আমরা বারবার নিউজিল্যান্ডের কথা বলি এবং এর কোনো না কোনো গুণ আছে। রোগ, পোকামাকড়, উচ্চ তাপমাত্রা, খরা বা জলবদ্ধতা প্রতিরোধ ক্ষমতা, যাই হোক না কেন, এর মধ্যে এই সমস্ত গুণাবলী রয়েছে। এর পাশাপাশি আমরা প্রায় 190টি জাতকে ফর্টিফাইড করেছি, যা উন্নত পুষ্টি প্রদান করে। আপনারা সকলেই জানেন যে পুষ্টির সমস্যা আজ একটি প্রধান সমস্যা। সেই কারণে আজ আমাদের গ্রামের প্রায় 50% জাতকে ফর্টিফাইড জাত বলা হয়, যার মধ্যে প্রোটিনের পরিমাণ অত্যন্ত বেশি, জিঙ্কের পরিমাণ বেশি, লৌহের পরিমাণ বেশি, তাই এটি বৈচিত্র্য উন্নয়নের একটি কাজ। একইভাবে উদ্যান পালনে আমরা প্রায় 10 বছরে 815টি জাত উদ্ভাবন করেছি। গত বছরে 11ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষেতের চা চাষের জাতগুলি জাতি এবং কৃষকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এবং আপনাদের অনেক কৃষক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের বীজ কর্মসূচি, ভারতীয় কৃষি গবেষণা পরিষদের প্রধান কাজ হল প্রজনন বীজ উৎপাদন করা, যা এর প্রথম শ্রেণী, পাউন্ড, যাকে বিল্ডার বীজ বলা হয়। সমস্ত রাজ্য সংস্থা, এনএসসি, রাজ্য কর্পোরেশন, বেসরকারি ক্ষেত্র, কৃষক উৎপাদক সংস্থাগুলির মতো সরকারি সংস্থাগুলিতে সকল জাতের মানসম্পন্ন প্রজনন বীজ উৎপাদন করে। এছাড়াও আমাদের বীজের জন্য একটি প্রকল্প রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা কৃষকদের দিয়ে বীজ উৎপাদনও করি। কৃষক অংশগ্রহণমূলক বীজ উৎপাদন কর্মসূচি আছে, যার মধ্যে কেপি কৃষকরাও অন্তর্ভুক্ত। মাননীয় মন্ত্রীজি, রাম রাম। সম্প্রতি আপনার সরকার কৃষি সংকল্প অভিযান চালু করেছে। এর ফলে কৃষকরা অনেক উপকৃত হয়েছেন। বিজ্ঞানীরা তাদের ঘরে ঘরে পৌঁছে গেছেন। আসন্ন রবি ফসলের জন্য কি আমরাও একই ধরনের প্রচারণা শুরু করব? দেখুন, চাষবাসে যদি আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করতে চাই এবং ভালো ফসল উৎপাদন করতে চাই, তাহলে আমাদের বিজ্ঞানীদের আজকের আধুনিক প্রযুক্তি
এবং নতুন গবেষণা ব্যবহার করা অত্যন্ত জরুরি। আমাদের প্রায় 16,000 কৃষি বিজ্ঞানী আইসিআর ইনস্টিটিউটে গবেষণা করছেন। কেউ গম নিয়ে কাজ করছেন, কেউ আখ নিয়ে, কেউ ডাল নিয়ে, কেউ তেল বীজ নিয়ে, কেউ তুলো নিয়ে, কেউ সয়াবিন, কেউ ফসলের বিষয়ে, কেউ শাকসবজির বিষয়ে গবেষণা করছেন। এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনেক বিজ্ঞানী আছেন, কিন্তু একটা জিনিস ছিল যে বিজ্ঞানীরা এবং কৃষকেরা কখনো দেখা করেনি। গত বছর যখন প্রধানমন্ত্রী পুজোয় যোগ দিয়েছিলেন এবং বেশ কয়েকটি বীজের জাত প্রকাশ করেছিলেন, তখন ল্যাবকে জমির সাথে সংযুক্ত করার ধারণাটি তার মাথায় এসেছিল। এর অর্থ হল কৃষক, বিজ্ঞানী এবং কৃষিকর্মী, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সকলেরই একসাথে আলোচনা করা উচিত। এবং এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা প্রথম কৃষি সংকল্প অভিযান তৈরি করেছি, যা এত বড় পরিসরে বিকশিত হয়েছে। বিজ্ঞানীরা 2170টি দল গঠন করা হয়। তাদের সাথে কৃষি বিভাগের কর্মীরা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রগতিশীল কৃষকরা, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের লোকেরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দল গঠন করে গ্রামে পৌঁছেছিলেন। এখানে প্রায় 60,800টি গ্রাম আছে, তাই প্রায় 1,34,000 গ্রামবাসীরা বিজ্ঞানীদের সাথে যোগ দিয়েছিলেন। সেই আলোচনা থেকে অনেক কিছু উঠে আসে। কৃষকেরাও আরও বলেন যে এই প্রথম তারা এত বিজ্ঞানীকে তাদের কাছে আসতে দেখছেন, এবং বিশেষ করে দুটি জিনিস স্পষ্ট হয়ে উঠে এসছে। একজন কৃষক তার সমস্যা ব্যাখ্যা করে বলেন, আমরা যখন মিরাটে গিয়েছিলাম তখন লাল পচা নামক একটি রোগ আখে আক্রান্ত হয়েছিল। এটি একটি খুব জনপ্রিয় জাত ছিল, 238 এই জাতির। এখন লাল পচা এতে প্রবেশ করেছে, যা আখকে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল। গোলাপি বোলওয়ার্ম তুলার একটি রোগ। বিভিন্ন জায়গা থেকে কৃষকেরা জানিয়েছেন যে বাকি সব ঠিক আছে, লাল পচা রোগটি কিভাবে বিকশিত হয়েছে তা আমাদের বলুন। গোলাপি বোলওয়ার্মের সাথে কিভাবে মোকাবেলা করবেন। কৃষকেরা এরকম অনেক সমস্যা আমাদের সাথে শেয়ার করেছেন। দয়া করে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করুন। এই সমস্যা থেকে আমাদের বাঁচান। সয়াবিন উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। এরকম 5টি বিষয় উঠে এসেছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিজ্ঞানীরা কৃষকদের প্রয়োজনীয় গবেষণা করবেন। বর্তমান সমস্যাটা নিয়ে গবেষণা করা উপকারী হবে, অন্যান্য বিষয় নিয়ে গবেষণা উপকারী হবে। তাদের লক্ষ্য নির্ধারণের জন্য বিজ্ঞানীদের একটি দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। লাল পচা রোগ কিভাবে বন্ধ করা যায়, গোলাপি বোলওয়ার্ম রোগ কিভাবে বন্ধ করা হবে, ফল এবং সবজি দ্রুত নষ্ট হয়ে যায়। তাই আমরা একটি একক দলের কাজ করার সিদ্ধান্ত নিলাম। প্রতিটি দল একটি বিষয় নিয়ে কাজ করবে এবং কৃষকদের কিভাবে সাহায্য করা যায় তা খুঁজে বের করবে। এখানে বসে থাকা এই বিজ্ঞানীরা কেবল বিজ্ঞানী নন, কৃষকরাও বিজ্ঞানী। তারা খামারে পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরা প্রতিদিন 300টি করে এমন পরীক্ষা নিরীক্ষা দেখতে পাই, যা কৃষকেরা তাদের জমিতে করে থাকেন। বিহারের কৃষকেরা লিচুতে গ্লুকোজ দ্রবণ প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন, তবে এটি এর মেয়াদ বাড়াবে। যেহেতু এই পরীক্ষাগুলির বেশিরভাগই কৃষকরা করেছিলেন, তাই আমরা বিজ্ঞানীদেরও কাজে জড়িত করেছিলাম। সবকিছু মনে রাখুন, এই বৈজ্ঞানিকভাবে এটি আরও উন্নত করুন, যাতে অন্যান্য কৃষকরাও উপকৃত হতে পারেন। এরপর এর অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, যা কৃষকদের প্রযুক্তিগত তথ্য প্রদান করেছিল। এটি খুবই উপকারী প্রমাণিত হয়েছিল। তাই এখন আমরা রবি ফসলকেও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। কেভিকে, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের লোকজন, অথবা আমরা দল গঠন করব এবং 2000-এরও বেশি দল যাবে। এবার তারা প্রতি 5 বা 7টি গ্রামে একটি গ্রাম পরিদর্শন করবেন। সারা দেশে কৃষকদের সেই এলাকা সম্পর্কে অবহিত করা হবে। ধরুন ছোলা, মুসুর ডাল বা অড়হরের মতো একটি ডাল চাষের ক্ষেত্র আছে, আমরা তা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব কিভাবে এলাকার জলবায়ু অনুযায়ী চাষাবাদ করা যায়। আমরা গম এবং বিভিন্ন তৈলবীজ নিয়ে আলোচনা করব, সঠিক তথ্য প্রদান করব এবং যে কোনো সমস্যার সমাধান করব। বিজ্ঞানীরা 15 দিনের জন্য আপনার সাথে দেখা করে প্রযুক্তিগত তথ্য প্রদান করবেন এবং সেই তথ্য সংগ্রহ করবেন, যাতে আপনি কার্যকরভাবে আপনার চাষাবাদ পরিচালনা করতে পারেন। তার তথ্য আপনাদের দেওয়া হবে। এক রাষ্ট্র, এক কৃষি, এক দল। কৃষিমন্ত্রী সবাইকে গ্রামে পাঠাবেন এবং আপনার সাথে কথা বলার পর সেখানে কৃষিকাজ কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করবেন। আমরা আলোচনা করব কিভাবে উদ্ভূত সমস্যাগুলি সমাধান করা যায়। নতুন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করা হবে, যাতে আমরা আমাদের কৃষক ভাইদের উৎপাদন আরও বাড়াতে পারি এবং তাদের জীবন পরিবর্তন করতে পারি।
আবারও কৃষকদের কাছে ফিরে আসা যাক এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন এখানে একজন কৃষক যিনি মন্ত্রীকে কিছু জিজ্ঞাসা করতে চান। আমার প্রশ্ন হলো, রবি ফসলের জন্য সরকারের প্রস্তুতি কি? কৃষক ভাইয়েরা, আমরা এবার রবি ফসলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা বেশ কয়েকটি রাজ্যের সাথে আলোচনা করেছি। তারা ইতিমধ্যেই পরিকল্পনা করছে যে রবি ফসলের জন্য তাদের রাজ্যের কোন এলাকায় কোন ফসল বপন করা হবে। হরিয়ানা, উত্তরপ্রদেশ অথবা পাঞ্জাবের কথাই আপনি ধরুন, কত জমিতে গম চাষ হবে এবং এর জন্য কি কি প্রয়োজন হবে, কত সার প্রয়োজন হবে এবং অন্যান্য কত উপকরণের প্রয়োজন হবে। যদি ডাল ফসল হয় তাহলে কত বীজ রোপণ করা হবে, কত কীটনাশকের প্রয়োজন হবে, কোন কীটনাশক প্রয়োজন হবে, এবং এর সাথে ডাল মিশন এবং তৈলবীজ মিশনও রয়েছে। এবার ডাল মিশনও চালু করা হচ্ছে, কারণ আমরা আমাদের গম এবং ধানের ভাণ্ডার পূরণ করেছি, কিন্তু এই মুহূর্তে ডাল এবং তৈলবীজের সরবরাহ কম। এবার ডাল এবং তৈলবীজ মিশন তৈরি করা হয়েছে। এই মিশনগুলি এমন জায়গাগুলিকে অন্তর্ভুক্ত করে যেখানে ডাল বপন করা যেতে পারে। আমরা নিশ্চিত করব যে আমরা ভালো বীজ, ভালো উপকরণ পাব। বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চল নির্দিষ্ট ফসলের জন্য উপযুক্ত, আমরা এগুলোর জন্য প্রস্তুতি নেব। আমাদের প্রধানমন্ত্রী কৃষি ধনধান্য যোজনা তৈরি করেছেন, যার আওতায় আমরা সেই জেলাগুলিতে উৎপাদন বৃদ্ধি এবং সেখানকার কৃষকদের উপকারের জন্য বিশেষ প্রচেষ্টা চালাবো। রবি ফসলের উৎপাদন কম এলাকায় কি কি বিশেষ প্রচেষ্টা করা যেতে পারে তাও আমরা নির্ধারণ করার চেষ্টা করব। আমি আপনাকে একটি জিনিসের জন্য অভিনন্দন জানাই। আমি বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই। গত 10-11 বছরে 40%-রও বেশি উৎপাদন বৃদ্ধির নীতিগুলির জন্য আমি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। গম, ধান, ভুট্টা, সয়াবিন, চিনেবাদাম হোক বা আপনার কঠোর পরিশ্রম, বিজ্ঞানীদের গবেষণা এবং সরকারি নীতির প্রভাব, আমরা এগিয়ে যাব এবং আমি তোমাদের সাথে আছি। আমরা সুখ পেয়েছি, তাই একসাথে আমরা রবির জন্য চমৎকার প্রস্তুতি নেব, যাতে আমরা সর্বোত্তম উৎপাদন পেতে পারি এবং আমাদের লাভ বাড়াতে পারি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মন্ত্রীজি, আপনি প্রায়শই বলেন যে আমি জমির সাথে সংযুক্ত ব্যক্তি এবং আমাদের কৃষকেরাও জমির সাথে সংযুক্ত, তাই একটি সংযোগ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়, একটি সম্পর্ক তৈরি হয়। আমরা একটি ভালো বার্তা দিয়ে প্রোগ্রামটি শুরু করেছি এবং আমরা একই ভালো বার্তা নিয়ে এগিয়ে যাব। আমি কৃষক ভাইদের কাছে আরও একটু অনুরোধ করতে চাই। আমাদের দেশে খামারের আকার ছোট, এখানে জমির পরিমাণ কম। আমাদের হাজার হাজার বা শত শত একর জমি আছে, এমন কৃষক নেই। 2 একর, 2.5 একর, 3 একর, 1 একর। আমাদের 86% কৃষক ছোট, ক্ষুদ্র এবং প্রান্তিক। আমার মনে যা আছে, প্রধানমন্ত্রী যা ভাবেন তার দৃষ্টিভঙ্গি হলো আমাদের জমিতে কেবল এক ধরনের ফসল চাষ করা উচিত এবং কেবল একই শস্য চাষ করা উচিত। আমরা যদি কেবল এক ধরনের ফসল চাষ করতাম তাহলে এত লাভ হতো না। আমাদের সমন্বিত কৃষিকাজ বিবেচনা করতে হবে এবং আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করবে। প্রধানমন্ত্রীও আমাদের এই বার্তা দেন, আমরা তার নির্দেশনা পাই এবং আমি নিজেও এই লক্ষ্যে ক্রমাগত কাজ করে যাচ্ছি। কল্পনা করুন যদি আমরা একটি জমিতে একটির পরিবর্তে 4টি ফসল রোপণ করি। উদাহরণস্বরূপ, পানিপাতে শর্মাজি নামে একজন কৃষক ছিলেন। তার ছিল স্ব উন্নয়ন কৃষি সংকল্প অভিযান। তার 7 একর জমি ছিল এবং তিনি 15টি বিভিন্ন ফসল রোপণ করেছিলেন। তার সবজি, শস্য এবং ফলমূল ছিল। তার লাভ এই ছিল যে প্রতি মাসে তিনি একজন সরকারি কর্মচারী মাসিক আয়ের সমান ফসল পেতেন। কিছু ফসল আসতো, একই ফসল বারবার বপন করলে মাটির অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেত। তাই যদি আমরা এক বছর গম এবং সয়াবিনের মতো ফসল রোপণ করি এবং পরের বছর ডাল জাতীয় ফসল রোপণ করি, তাহলে মাটি স্বয়ংক্রিয়ভাবে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করবে। অন্যটি হলো, কৃষিকাজই একমাত্র বিষয় নয়, পশুপালনেও কৃষিকাজের সাথে যুক্ত করুন। মৌমাছি পালন, কৃষি বনায়ন এবং মাছ চাষে আগ্রহীরা সমন্বিত কৃষিকাজও করতে পারেন, যার অর্থ একাধিক কার্যকলাপ একত্রিত করা। আমরা এর জন্য একটি মডেল তৈরি করেছি এবং আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযানের সর্বত্র এটি ভাগ করে নেব। আয় বাড়ানোর জন্য আপনাকে কোনোভাবে কৃষিকাজকে একীভূত করতে হবে। আপনি যদি গরু এবং মোষ পালন করেন তাহলে আপনি কিছু আয় করতে পারেন। যদি আপনি মৌমাছি পালন করেন তাহলে এটি কিছু আয় বাড়াবে। ভবিষ্যতে আমরা একটি ডাল মিশন তৈরি করব এবং আমরা বিভিন্ন উদ্যোগে কাজ করব, যেমন ডাল মিশন স্থাপন, কৃষি বা এফপিও স্থাপন, যেখানে ডাল প্রক্রিয়াজাত করা হয়। উৎপাদনের উদ্বুদ্ধ থাকলে টমেটোর দামও কখনো কখনো কমে যেতে পারে, তাই প্রক্রিয়াজাতকরণ করা যেতে পারে। যদি কৃষকেরা কেবল একক নয়, দলবদ্ধ করে একটি এফপিও গঠন করে ফসল উৎপাদন করে এবং সেরা ফসলগুলি বাছাই করে প্যাকেট করে পাঠায়, তাহলে তারা ভালো দাম পাবে। সরকারি আলু, পেঁয়াজ, টমেটোর মতো অনেক প্রকল্প তৈরি করেছে।
দিল্লিতে তারা ভালো দাম পাচ্ছে। গ্রামে দেখা গেছে যে দুটি প্রতি কেজি 4 টাকায় বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে যদি তারা রাজ্য সরকারের কোনো সংস্থার মাধ্যমে ট্রাকে করে এটি নিয়ে আসে, তাহলে সরকারের উচিত বিক্রির জন্য ট্রাক ভাড়াও দেওয়া, যাতে তারা এখানে ভালো দাম পেতে পারে। এরকম বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডাল মিশনে 100% অড়হর, মুসুর এবং বিউলি কিনবে। চিন্তার কোনো কারণ নেই, ন্যূনতম সহায়ক মূল্য এরকম অনেক উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। তাই আপনাদের কাছে আমার আবেদন এবং অনুরোধ হলো, আমরাও সমন্বিত কৃষিকাজের দিকে এগিয়ে যাই। এবং আমি আরও একটি কথা বলতে চাই, আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ভাই বোনেদের জন্য এবং আমার নিজেদের যারা কষ্টে আছেন তাদের জন্য। একবার ফসল নষ্ট হয়ে গেলে একজন কৃষক 5 বছর ধরে উন্নতি করতে পারে না। আমি নিজে পাঞ্জাব গেছিলাম, প্রচুর বীজ আছে। আমি সেই কৃষকদের এই দুর্যোগের কথা বলতে চাই। সরকার আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, যেমন জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। অনেক ফসল ধ্বংস হয়ে গেছে। পাঞ্জাবে প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্প বাস্তবায়িত হয়নি, জায়েদ ফসল বীমা প্রকল্প কার্যকর রয়েছে। আমরা রাজ্য সরকারগুলির সাথে কথা বলবো, ফসল বীমার সুবিধাগুলি যাতে সঠিকভাবে বন্টন করা হয় তা নিশ্চিত করার জন্য আমি যোগাযোগ করব। তাদের জীবন পুনরুদ্ধারের জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করব। আবারও আমি বলতে চাই যে কৃষকদের ছাড়া মানুষের জীবন অসম্ভব। কৃষকরা হলেন পৃথিবীর দেবতা এবং সরকার তাদের সেবা করার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি রাখতে পারে না। এটাই আমাদের সংকল্প। শুধুমাত্র সরকারের ক্ষেত্রে যদি সরকার কৃষক বিজ্ঞানী কৃষি বিদ্যালয় এবং কেভিকেরা একটি দল গঠন করে, তাহলে আমরা আমাদের কৃষিকাজ উন্নত করব এবং আমাদের দেশে উৎপাদন বৃদ্ধি করব। আমরা কৃষকের উৎপাদনশীলতা এবং লাভ বৃদ্ধির জন্য প্রচেষ্টা করব এবং যেমনটা আমি বলেছি, আমরা এত বেশি উৎপাদন করব যে আমাদের পণ্য বিশ্বব্যাপী বিক্রি করা হবে। সকল কৃষক ভাইদের কাছে আমি হাত জুড়ে একটা অনুরোধ করছি, আর সেই অনুরোধ হলো, আমরা আমাদের ঘরে যা কিছু ব্যবহার করি, বাসন, খাবার, কাপড়, স্নানের জিনিস, লন্ড্রি, আমাকে বলুন, এগুলো কি বিদেশি তৈরি? এগুলো কি দেশীয় তৈরি নয়? আমাদের উচিত আমাদের নিজস্ব দেশে জিনিসপত্র তৈরি কেনা বেচা করা। আমরা যদি আমাদের নিজস্ব দেশে তৈরি জিনিসপত্র কিনি, তাহলে আমাদের মানুষ কর্মসংস্থান পাবে, কারো বাড়িতে প্রদীপ জ্বলবে, আলো থাকবে, উজ্জ্বলতা থাকবে, আমাদের সন্তানদের জীবন উন্নত হবে। আর সেই কারণেই আমরা প্রধানমন্ত্রীর স্বদেশি কেনার আবেদনে মনোযোগ দেব। আমরা আমাদের দেশে তৈরি জিনিসপত্র, আমাদের চারপাশে তৈরি জিনিসপত্র এবং আমাদের দেশে কি তৈরি হয় তা কিনবো না। আজকাল সবকিছুই আমাদের দেশে তৈরি, আমদানি করা জিনিসপত্র, এবং তাই আমরা আমাদের দেশে তৈরি জিনিসপত্রই কিনব। দয়া করে এই শপথ নিন এবং আমি আবারও আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনাদের সেবা করা আমার কাছে ঈশ্বরের উপাসনা করা মতো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো ভালো কথা বললেন এবং আপনি মাটির কথা বলেছেন মন্ত্রীজি, আর মাটির প্রতি আনুগত্য আছে। এই প্রসঙ্গে আমি কেবল বলতে চাই যে এটি আমাদের মা, আমাদের মাটি, এই পৃথিবী আমাদের মা। আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করতে হবে। আমাদের এত বেশি রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা উচিত নয় যে জমি এত অসুস্থ হয়ে পড়ুক যে ফসল উৎপাদন বন্ধ হয়ে যায়। অতএব আমাদের সুষম সার ব্যবহার করা উচিত। পৃথিবীর স্বাস্থ্য বজায় রাখার জন্য কীটনাশক ব্যবহার করুন, তবে সুষম পদ্ধতিতে ব্যবহার করুন। তা করার আগে আমাদের মাটি পরীক্ষা করা উচিত। আমাদের মাটি পরীক্ষা করেই সবকিছু ব্যবহার করা উচিত। আর এখন এর প্রয়োজন নেই, তবু আমরা দিয়ে চলেছি। যদি রামলাল দিয়ে থাকলে শ্যামলালও দেবে। যদি প্রয়োজন না থাকে তাহলে অর্থ অপচয় হচ্ছে এবং পৃথিবী উপকারের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীকে আপনাদের মা মনে করুন এবং এর স্বাস্থ্যের জন্য চিন্তা করুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রাম রাম। তাহলে এটা ছিল আমাদের আজকের চৌপাল, আর এই একই বার্তা আমাদের চৌপালের জন্য যে কৃষকদের মুখে সব সময় হাসি থাকা উচিত। ভারতকে কেবল ভারতের জন্যই জন্ম দেবেন না, ভারতকে একটা ফুড বাস্কেট বানাতে হবে যা বিশ্বের পেট ভরাতে পারে, বিশ্বকে অন্ন যোগান দিতে পারে।